কাশ্মীরে নতুন করে পাক ভারত গোলাগুলি, বিএসএফ এর গুলিতে 7 পাকিস্তানি সেনা নিহত, দাবি ইসলামাবাদের। মিয়ানমারের রাখাইনে অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে আরও 28 জন নিহত, সহিংসতায় দুদিনে মৃতের সংখ্যা বেড়ে 34। দায়িত্ব নেওয়ার পর 30 লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হবে, ঘোষণা ট্রাম্পের। বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারের সামনে জনতার অবস্থান। এবং নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর আবারও 6.3 মাত্রায় কেঁপে উঠল ক্রাইস্টচার্চ, ধ্বংস হয়ে গেছে বহু স্থাপনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তান ও ভারতীয় সেনার মধ্যে গোলাগুলিতে অন্তত 7 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। রোববার রাতভর গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানায় পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ। বিবৃতিতে বলা হয়, ভারতীয় জওয়ানদের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর পাকিস্তানি রেঞ্জার্স বিএসএফ এর চেকপোস্ট লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। তবে এতে ভারতীয় সেনাদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মিয়ানমারের রাখাইন প্রদেশে অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 28 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষের দাবি, রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে এ সংঘর্ষে নিহতদের সবাই সশস্ত্র যোদ্ধা। এ নিয়ে টানা দুদিনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়ালো। এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, গেল এক মাসে উত্তরাঞ্চলীয় মংডু জেলার 3টি গ্রামে রোহিঙ্গাদের 430টি বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে বৌদ্ধ সম্প্রদায় ও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের মধ্যে উত্তেজনা চলে আসছে। 2012 সালে রাখাইনের সাম্প্রদায়িক সংঘর্ষে শতাধিক লোক নিহত হয়। সে সময় হাজার হাজার রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়। দায়িত্ব গ্রহণের পর যত দ্রুত সম্ভব অপরাধে জড়িত প্রায় 30 লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্প তার সরকারের শীর্ষ 2 পদে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান ও একটি রক্ষণশীল গণমাধ্যমের প্রধানকে নিয়োগ দিয়েছেন। জলবায়ু প্রতিরক্ষা ও ইরানের পরমাণু কর্মসূচির মতো বিষয়ে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন আরও নিবিড়ভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন ইইউ নেতারা। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই মুসলিম, হিস্পানিক ও অন্যান্য জনগোষ্ঠীর উদ্বিগ্ন অভিবাসীরা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ করছেন। চলমান এই বিক্ষোভের মধ্যেই রোববার সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প জানালেন, দায়িত্ব গ্রহণের পর যত দ্রুত সম্ভব অপরাধের সঙ্গে জড়িত এমন অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করবেন। অনুপ্রবেশ ঠেকাতে ও মাদক চোরাচালান রোধে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কথাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তবে সীমান্তের কিছু অংশে দেয়াল নির্মাণের পরিবর্তে কাঁটাতারের বেড়া তৈরির কথা জানান তিনি। চুরি, ছিনতাই ও বিভিন্ন সহিংসতার সঙ্গে জড়িত 20 থেকে 30 লাখ অপরাধীকে দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। সীমান্তে কড়াকড়ি আরোপ করা হলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এদিকে ট্রাম্প তার সরকারের গুরুত্বপূর্ণ 2টি পদে মনোনয়ন চূড়ান্ত করেছেন। হোয়াইট হাউসের সর্বোচ্চ কর্মকর্তা বা চিফ অফ স্টাফ হিসেবে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রেইন্স প্রাইবাস ও প্রেসিডেন্টের প্রধান নীতি নির্ধারণী উপদেষ্টা হিসেবে রক্ষণশীল গণমাধ্যম ব্রেডবার্ড নিউজ নেটওয়ার্কের প্রধান স্টিফেন ব্যাননকে নিয়োগ দিয়েছেন। প্রাইবাস কংগ্রেসের স্পিকার পল রায়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে ব্যানন ট্রাম্পের প্রচারণা দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তি বাতিলের উদ্যোগ নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তার এই বক্তব্য ও পরিকল্পনার বিরুদ্ধে মার্কিনীদের আরও জোরালো প্রতিবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলের মনোনয়ন দৌড়ে থাকা বার্নি স্যান্ডার্স। আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তনে বিশ্বাসী করেন না। পরবর্তী প্রজন্ম এ উদাসীনতার জন্য ট্রাম্পকে অবশ্যই দায়ী করবে। এ নীতির বিরুদ্ধে এখনই লাখো মানুষের প্রতিবাদ করা উচিত। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার মধ্যেই রোববার ইইউ নেতারা জানান, জলবায়ু প্রতিরক্ষা ও ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে চান তারা। রোববার ব্রাসেলসে ইউরোপের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক অনানুষ্ঠানিক বৈঠকে একথা জানানো হয়। প্রতিরক্ষা বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী মার্কিন সরকারের সঙ্গে বর্তমান সম্পর্ক ধরে রাখতে চাই আমরা। কিছু বিষয়
সম্পর্ক আরও জোরদারের কথা ভাবছে ইউরোপ। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের শিক্ষা ঋণে প্রচলিত সুদ আরও কমানোর পরিকল্পনা করছেন বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম। ঋণ নেওয়া শিক্ষার্থীদের সামর্থ্যের বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না, এমন একটি আইন প্রণয়নের কথা ভাবছেন ট্রাম্প। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার দুই নেতার এ কথোপকথনের খবর জানায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহযোগিতার বিকল্প নেই বলে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেইজিং প্রস্তুত বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দেশটিতে ডেমোক্র্যাট সরকারের মতো রিপাবলিকান প্রেসিডেন্টের সময়ও দুদেশের সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। তুরস্ক সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী রোববার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌলুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন। বিদ্বেষমূলক অপরাধ এবং অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে। রোববার নিউ ইয়র্কে 12টি মানবাধিকার সংগঠন ও কয়েক হাজার অভিবাসী জড়ো হয় ট্রাম্প টাওয়ারের সামনে। টিএম মামুনের ক্যামেরায় নিউ ইয়র্ক থেকে তুষার আব্দুল্লাহ রিপোর্ট। বিক্ষোভকারীরা বলছেন তাদের পক্ষে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে মেনে নেওয়া সম্ভব নয়। আমেরিকাকে রক্ষার জন্যই তারা পথে নেমেছেন। তাদের মতে যুক্তরাষ্ট্রের ঐক্য ধরে রাখার সামর্থ্য নেই ডোনাল্ড ট্রাম্পের। ধর্ম ও অভিবাসীদের নিয়ে তার বক্তব্য ও পরিকল্পনাই বিদ্বেষমূলক অপরাধকে উস্কে দিচ্ছে। I'm a high school teacher and we all woke up on Wednesday and my students were very scared. The crimes that have been happening on college campuses across the country, hate crimes. Trump is not denouncing them. Whatever he say that he said, he lying. He just bias the people. He always does it. Every aspect he did it. যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথম 100 দিনেই অভিবাসীদের বিরুদ্ধে তিনি চড়াও হতে পারেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে অভিবাসীদের প্রথম ধাপে 2 বছর পরের মধ্যবর্তী নির্বাচন এবং 4 বছর পরের নির্বাচন পর্যন্ত টিকে থাকতে মনোবল দৃঢ় রাখতে হবে। এজন্য নিজেদের আত্মসহযোগিতারও প্রয়োজন হবে। I'm really here to stand up for America, to stand up for women, to stand up for gays, lesbians, people who same sex who are married. There are so many things that are going to happen in this country. আমার ছোট বোন বাসে একজন হিসপ্যানিক মেয়েকে ডিফেন্ড কারণ তাকে সাদা লোকজন এসে হ্যারাস করতেছিল। যারা যারা সাদা না তাদের এগেইনস্টে হেট ক্রাইম প্রচুর বেড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসীরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম 100 দিনের মধ্যেই তারা নানা রকম বিদ্বেষমূলক সিদ্ধান্ত বা আইন দ্বারা অবরোধ হয়ে পড়তে পারেন। বিশেষ করে তারা এই মুহূর্তে শঙ্কিত এই কথা ভেবে যে ডোনাল্ড ট্রাম্প যে মুসলিমদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়েই বিদ্বেষমূলক অপরাধ বেড়ে যেতে পারে। তুষার আব্দুল্লাহ, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, আইএসকে হটিয়ে ইরাকের প্রাচীন নগরী নিমরুদ পুনর্দখলের দাবি সেনাবাহিনীর। বেসামরিক মানুষের নিরাপত্তার স্বার্থে যৌথ বাহিনীর অভিযানে ধীর গতি। নিউজিল্যান্ডে আবারও 6.3 মাত্রার ভূমিকম্প হয়েছে। টানা দ্বিতীয় দিনের এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে রোববার দেশটির সাউথ আইল্যান্ডের ক্রাইস্ট চার্চে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাতে অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে সাউথ আইল্যান্ডের বহু ঘরবাড়ি বিধ্বস্ত ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। পরপর দুদফা শক্তিশালী ভূমিকম্পে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের এই কাইকুরা শহর। রোববারের ভয়াবহ 7.8 মাত্রার ভূমিকম্পের পর সোমবার আবারও 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে সাউথ আইল্যান্ডে। এতে বহু ঘরবাড়ি ধসে পড়ার পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের টেলিযোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ভূমিধসের কারণে বন্ধ করে দেয়া হয়েছে বেশ কয়েকটি সড়ক, ফলে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগও। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া দিশেহারা এসব মানুষ বর্ণনা করছিলেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। হঠাৎই বাইরে দেখি সবকিছু দুলছে, বাইরে থাকা গাড়িগুলো তখন কাঁপতে থাকে। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিলাম না, প্রচন্ড ভয় হচ্ছিল। ভূমিকম্পের ওই 2 মিনিট আমার মাথায় শুধু একটি জিনিসই ঘুরপাক খাচ্ছিল, কে আমাকে উদ্ধার করবে। ক্রাইস্ট চার্চের
আগের ভূমিকম্পের সময়ও আমি সেখানে ছিলাম। সেবার বেঁচে গেলেও এবার বাঁচবো কিনা তা নিয়ে সন্দেহ হচ্ছিল। সাউথ আইল্যান্ড ছাড়াও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নর্থ আইল্যান্ডের শহর ওয়েলিংটনেও। ধসে পড়েছে বহু ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু অবকাঠামোর। এলাকা ছেড়ে এরই মধ্যে নিরাপদ স্থানে চলে গেছেন বহু মানুষ। দুর্গতদের উদ্ধারে এরই মধ্যে হেলিকপ্টার সহ মাঠে নেমেছে বিশেষ বাহিনী। এ অবস্থায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি জানালেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও এর পরিমাণ কয়েকশো কোটি ডলার। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা আপাতত ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রাথমিক চিকিৎসা সহ প্রয়োজনীয় খাবার ও পানি সরবরাহ করছি। আমরা এরই মধ্যে প্রায় 600 মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছি। বহু পর্যটক আটকা পড়েছেন, আমরা তাদেরও উদ্ধারের ব্যবস্থা করছি। রোববার স্থানীয় সময় মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের প্রায় 2 ঘন্টা পর সাউথ আইল্যান্ডের উত্তর পূর্ব উপকূলে আছড়ে পড়ে সুনামির বিশাল ঢেউ। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে অবস্থানের কারণে নিউজিল্যান্ডে ভূমিকম্পের ঝুঁকি অনেক বেশি। এর আগে 2011 সালে ক্রাইস্টচার্চে ভূমিকম্পের আঘাতে 185 জনের মৃত্যু হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। জঙ্গি গোষ্ঠী আইএসকে হটিয়ে প্রাচীন নগরী নিমরুদের দখল নিয়েছে ইরাকি বাহিনী। সেনাবাহিনী জানায়, তাদের 9ম ডিভিশনের সেনারা নিমরুদ শহর পুরোপুরি স্বাধীন করার পর সেখানকার ভবনগুলোতে ইরাকের পতাকা উড়িয়ে দিয়েছে। এদিকে মসুল অভিযানে আইএসের তীব্র প্রতিরোধের মুখে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ধীর গতিতে অগ্রসর হচ্ছে ইরাকি বিশেষ বাহিনী। মসুল অভিযানের মধ্যেই আইএস জঙ্গিদের হটিয়ে একের পর এক শহরটির কাছাকাছি গ্রাম পুনর্দখল করে চলেছে ইরাকি যৌথ বাহিনী। সম্প্রতি মসুলের দক্ষিণ পূর্বের শহর হাম্মাম আল আলিলের নিয়ন্ত্রণ নেয়ার পর সেখান থেকে পালিয়ে যাওয়া শত শত বাসিন্দা তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে। রোববার তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আমরা ক্ষুধার্ত, আমাদের কোনো কাজ নেই, অর্থ নেই, আমাদের অবস্থা খুবই খারাপ। পুলিশ আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। এর মধ্যেই মসুলের 30 কিলোমিটার দক্ষিণের ঐতিহ্যবাহী নিমরুদ শহরটিও পুনর্দখল করেছে ইরাকি বাহিনী। 3000 বছরের পুরনো আশিরীয় সভ্যতার নিদর্শনবাহী এই নগরী 2015 সালের মার্চ মাসে দখল করে নেয় আইএস। এরপর সেখানকার অনেক প্রত্নতাত্ত্বিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা। এদিকে মসুলের কাছের বাউইজা ও সাদা নামের দুটি এলাকার নিয়ন্ত্রণ নেয়ার পর মসুলের দিকে আরও অগ্রসর হয়েছে ইরাকের বিশেষ বাহিনী। তবে মসুলের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে ওঠা আইএস জঙ্গিরা সেনাবাহিনীকে রুখতে মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সেখানে আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ধীরগতিতে আগাচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, সেখানে অনেক বেসামরিক নাগরিক আটকে থাকায় এবং জঙ্গিরা তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করায় বেশ সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছেন তারা। শিরিন আক্তার, সময় সংবাদ। সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পোয় বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর সদস্যরা বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে অভিযানের কারণে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে সরকারের পক্ষ থেকে মোবাইলে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে এ ধরনের বার্তা আলেপ্পোর সাধারণ মানুষের জন্য মানসিক নির্যাতন বলে অভিহিত করেছে বিদ্রোহীরা। এদিকে আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ তুলেছে সিরীয় সেনাবাহিনী। রোববার আল নাইরাব এলাকায় বিদ্রোহীদের ওই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয় বলেও জানায় তারা। অন্যদিকে এদিন আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় মিনিয়ান এবং দাহিয়েত আল আসাদ এলাকা বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করে সিরীয় বাহিনী। সিরীয় বাহিনীর বিমান হামলার সহায়তায় এদিন সিরীয় সেনারা ওই দুটি এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় বলে দাবি করে দেশটির সামরিক বাহিনী। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। সুপারমুনের চমকপ্রদ দৃশ্য উপভোগ করলেন স্পেনবাসী। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আজ দেখা যাবে সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ। পাকিস্তানের বেলুচিস্তানের শাহ নুরানি মাজারে বোমা হামলার ঘটনায় 52 জন নিহতের পর বন্ধ ঘোষণা করা হয়েছে ওই মাজারটি। রোববার ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষে মাজারটি বন্ধ করা হয়। এদিকে বোমা হামলার ঘটনায় নিহত 52 জনের দাফন করাচিতে সম্পন্ন হয়েছে। রোববার নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর শহরের বিভিন্ন প্রান্তে এদের দাফন অনুষ্ঠিত হয়। শনিবার বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত খুজদার জেলার শাহনুরানি মাজারে বোমা হামলায় নিহত হন অন্তত 52 জন। এছাড়াও আহত হন শতাধিক। হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস।
আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। কারি এনায়েতুল্লাহ নামের ওই ব্যক্তি সেখানে কর্মরত ছিল এবং সে সাবেক তালেবান সদস্য বলে গোপন সূত্রের বরাতে জানায় বিবিসি। 2008 সালে শান্তি প্রক্রিয়ায় যোগ দেয়া এনায়েতুল্লাহ পরবর্তীতে বাগরাম বিমান ঘাঁটিতে চাকরি পায়, তবে সে কি কাজ করত তা জানা যায়নি। গত শনিবার দায়িত্ব পালনকালে আত্মঘাতী হামলা চালায় এনায়েতুল্লাহ। এতে 4 মার্কিন সেনা নিহত ও আহত হয় আরও 17 জন। তালেবানের পক্ষ থেকেও এর দায় স্বীকার করা হয়। এরই মধ্যে ওই সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার 2 আত্মীয়কে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এই ঘটনা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। এর আগে বাগরাম বিমান ঘাঁটি লক্ষ্য করে একাধিক সন্ত্রাসী হামলা হলেও গত শনিবার প্রথমবারের মতো এর ভেতরে হামলা হয়। ফ্রান্সের প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার 1 বছর পূর্ণ হওয়ায় নিহতদের শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে পুরো জাতি। রোববার প্যালেস ডে লা রিপাবলিকা ও ক্যানাল সেন্ট মার্টিনে আলোকবর্তিকা হাতে জড়ো হন কয়েকশো মানুষ। ফ্রান্সের জাতীয় পতাকার সঙ্গে মিলিয়ে লাল, সাদা ও নীল রঙের প্রায় 5000 লণ্ঠনে বিভিন্ন ভাষায় শান্তির বার্তা লিখে তারা পানিতে ভাসিয়ে দেন। সেই সঙ্গে প্রত্যয় ব্যক্ত করেন এই স্মৃতিকে ধারণ করে সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার জয়ে কাজ করে যাওয়ার। লণ্ঠন বিক্রির অর্থ হামলায় হতাহতদের পরিবারের সাহায্যে খরচ করার কথা জানান আয়োজকরা। এদিকে হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানী নটরডেম ক্যাথেড্রাল গির্জায় এক শোক সভার আয়োজন করা হয়। সেখানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান গির্জার কার্ডিনাল। 2015 সালের 13 নভেম্বর প্যারিসের স্টেডিয়াম, পানশালা সহ বিভিন্ন স্থানে আইএসের হামলায় প্রাণ হারায় 130 জন। এর মধ্যে শুধু বাতাক্নো কনসার্ট হলেই নিহত হন 90 জন। আইএস জঙ্গিরা সাধারণ অভিবাসীদের মতো সীমান্ত পার হয়ে ইউরোপের দেশগুলোতে প্রবেশের জন্য বিশেষ প্রশিক্ষণ নিচ্ছে। সম্প্রতি জার্মানির একটি পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে জার্মান গোয়েন্দা সংস্থা BND বরাত দিয়ে বলা হয়, আইএস জঙ্গিরা সাধারণ অভিবাসীদের সঙ্গে মিশে গিয়ে সীমান্তে কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কৌশল রপ্ত করার পাশাপাশি সীমান্ত অতিক্রমের প্রশিক্ষণ নিচ্ছে। একই সঙ্গে জার্মানিতে প্রবেশকারী অভিবাসীদের মধ্যে আইএস জঙ্গি থেকে থাকতে পারে বলে গেল জুলাইয়ে দেশটির সরকারকে BND সতর্ক করে দিয়েছিল বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে তুর্কি নাগরিকদের ভ্রমণের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে তুরস্ক সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গেল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই যুক্তরাষ্ট্রে অস্থিরতা বিরাজ করছে। বেশ কিছু ক্ষেত্রে বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। পাশাপাশি বিভিন্ন স্থানে বর্ণবাদী ও বিদেশি নাগরিকদের প্রতি বিদ্বেষমূলক ঘটনাও বেড়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত ও ভ্রমণকারী তুর্কি নাগরিকদের স্থানীয় সংবাদ মাধ্যম, ওয়াশিংটনের তুর্কি দূতাবাস ও মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত মাসে তুরস্কে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনায় সেখানে মার্কিন নাগরিকদের উপর ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পূর্ব ইউরোপে নেটোর সেনা সমাবেশের নীতি নতুন করে স্নায়ুযুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে মন্তব্য করেছেন ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির শীর্ষ নেতা জেরেমি করবিন। রোববার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ সীমান্তের কাছ থেকে নেটোর সেনাদের সরিয়ে না নিলে এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে। এক্ষেত্রে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রাখলেই হবে না, তাকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন করবিন। কিন্তু শুধু যোগ্য নেতৃত্ব নয়, শান্তি ও সমতা বিধানের প্রসঙ্গই এখানে মূল। প্রায় 15 মিনিটের এই সাক্ষাৎকারে করবিন নেটোর সমালোচনা করলেও এর মাধ্যমে তিনি রাশিয়াকে সমর্থন দিচ্ছেন না বলে স্পষ্ট করেন। Dislocation where lots of communities feel left behind and angry. Has talked a lot about, and Marine Le Pen talks about in my interview with her as well, is protectionism. দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই দুর্নীতির অভিযোগে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন। ক্ষমতায় থাকা কোনো প্রেসিডেন্টের জিজ্ঞাসাবাদের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পার্ক গিউনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে লাখ লাখ মানুষ।
তার পদত্যাগের দাবিতে সাধারণ জনগণের এই বিক্ষোভের মধ্যেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাকে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাব জানিয়েছে, আগামী বুধবার নাগাদ পার্ক গিউন হাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। পার্কের বিরুদ্ধে তার এক ঘনিষ্ঠজন চুই সুন সিলের সুপারিশে রাষ্ট্রীয় বেশ কিছু নীতিতে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ রয়েছে। Park is accused of allowing her friend Choi Soon-si to manipulate power from behind the scenes. And officials say Park's questioning should take place no later than Wednesday. প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনি ও নাউরুর কয়েকটি কেন্দ্রে থাকা অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। রোববার সিডনিতে টার্নবুল সাংবাদিকদের জানান, ওবামা সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় এ দুটি দ্বীপে অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে থাকা প্রায় 1200 অভিবাসীকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মাস লাগতে পারে বলে জানান তিনি। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর মাধ্যমেই তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা করা হবে। এজন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন প্রতিনিধি দল অস্ট্রেলিয়া সফর করবে বলে জানান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। মেক্সিকোর ভেরাক্রুজ শহরে ধর্মযাজক অপহরণের ঘটনায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। শনিবার বিক্ষোভকারীরা স্থানীয় একটি সরকারি ভবনে আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের চৌকিতে হামলা চালায় এবং মেয়রের কার্যালয়ে লুটপাট করে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। শুক্রবার ফাদার জর্জ লুইস সানচেজের অপহরণের পরে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাতে শুরু করে সাধারণ মানুষ। এদিকে অপহৃত ধর্মযাজককে খুঁজতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়। অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ আকারে দাবানল ছড়িয়ে পড়েছে। শহরের পশ্চিমাঞ্চলে এ দাবানলে এ পর্যন্ত 270 একরেরও বেশি বনাঞ্চল পুড়ে গেছে। রোববার সিডনির 60 কিলোমিটার পশ্চিমে এ দাবানল ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এর আশপাশের বাসিন্দারাও হুমকির মধ্যে রয়েছে। এ অবস্থায় এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে কয়েকশো দমকল কর্মী চেষ্টা চালিয়ে গেলেও বৈরী আবহাওয়ার কারণে বেগ পোহাতে হচ্ছে বলে জানায় দমকল বাহিনী। ভারতে জনগণের ভোগান্তি কমিয়ে আনতে ব্যাংক এবং এটিএম বুথ থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের পরিমাণ 2000 রুপি থেকে বাড়িয়ে 2500-এ নির্ধারণ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। গত 8ই নভেম্বর হঠাৎ করে 500 ও 1000 রুপির নোট বাতিল ঘোষণার পর থেকে এটিএম বুথগুলোতে অর্থ উত্তোলনের হিড়িক পড়ে। কারণ আগামী 31শে ডিসেম্বরের মধ্যে বাতিল হওয়া নোটগুলো পরিবর্তন করে নতুন নোট সংগ্রহ করতে হবে গ্রাহকদের। এ কারণেই অর্থ উত্তোলনের পরিমাণ বাড়িয়েছে সরকার। তবে নতুন 500 এবং 2000 রুপির নোট এখনো সব ব্যাংক এবং বুথে না পৌঁছানোয় অনেক মেশিনেই কাজ করছে না। নোট বাতিল ঘোষণার 3 দিনের মাথায় এখন পর্যন্ত $3 ট্রিলিয়ন জমা পড়েছে ব্যাংকগুলোতে। মূলত দুর্নীতি ঠেকাতেই এই উদ্যোগ নিয়েছে ভারত সরকার। চিকিৎসার জন্য শিগগিরই ভারতে যাবেন আলোচিত আফগান নারী শরবত গুলাব। আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী 40 বছর বয়সী এই নারী হেপাটাইটিস সিতে আক্রান্ত। ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত সাইদা আফদালি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, বিনা খরচে চিকিৎসার জন্য খুব তাড়াতাড়ি ভারতে পাঠানো হবে আফগান গার্ল নামে পরিচিত শরবতগুলাকে। 1985 সালে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে সবুজ চোখের অধিকারী 10 বছরের বালিকা শরবতগুলার ছবি প্রকাশ পেলে তা ব্যাপক আলোড়ন তোলে। পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র জাল করার অভিযোগে আফগান শরণার্থী ওই বালিকাকে গ্রেপ্তার করে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়। কনসার্ট ফর বাংলাদেশে অংশ নেওয়া 70 দশকের জনপ্রিয় মার্কিন রক শিল্পী লিওন রাসেল মারা গেছেন। রোববার টেনেসের নাশভিলে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 74 বছর। লিওন রাসেলের স্ত্রী ওয়েবসাইটে এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেন। এতে গোটা সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে। তিনি কয়েক বছর যাবৎ মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন। লিওন রাসেল একাধারে ছিলেন একজন গায়ক, গীতিকার ও কম্পোজার। জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটনের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছেন তিনি। তাকে বলা হতো দ্য মাস্টার অব স্পেস অ্যান্ড টাইম।
এ পর্যন্ত তার 35টি অ্যালবাম বাজারে এসেছে। সবশেষ এলটন জনের সঙ্গে দ্য ইউনিয়ন নামে একটি অ্যালবামে কাজ করেন তিনি। রক অ্যান্ড রোল হল অব ফেম সম্মাননা সহ আরো অনেক পুরস্কার ঝুলিতে ভরেছেন এই কালজয়ী শিল্পী। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশিদের অবস্থান করা এলাকাগুলো বাঙালি পাড়া হিসেবে পরিচিত। নিজ ভাষায় ব্যবসা বাণিজ্য, কেনাকাটা আর স্বদেশীদের সঙ্গে খোশ গল্পের আপন জায়গা হয়ে ওঠে এসব এলাকা। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, পূর্ব লন্ডনের ব্রিকলেন বা হোয়াইট চ্যাপেলের মতো প্যারিসের গার্দো নর্দো যেন হয়ে উঠেছে ইউরোপের এক টুকরো বাংলাদেশ। ফ্রান্সের প্যারিস থেকে আরো জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের প্যারিসে প্রায় 150 বছরের পুরনো রেল স্টেশন গার্দনোটের আশেপাশে গড়ে উঠেছে বাঙালি বসতি। চাকুরি কিংবা ব্যবসা বাণিজ্যের সুবাদে এলাকাটিতে ক্রমেই বাড়ছে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা। 80-র দশকে ব্যবসা বাণিজ্য শুরু করা অনেকে এলাকাটি ছেড়ে গেলেও এখনো গার্দনোটের প্রায় পুরোটাই বাঙালি ব্যবসায়ীদের দখলে। এই গার্দনোটের হিস্টোরিতে পদ্মা স্টোর দিয়েই প্রথমে বাঙালিদের পদার্পণ শুরু হয়। বাঙালিদেরকে উদ্দেশ্য করে এই দোকানটা করা হয়। পরিপ্রেক্ষিতে আমি নিজেই এবং আলম ভাই সহ আমরা এই দোকানটাই নতুন করে আবার উদ্বোধন করলাম। প্রবাসে আমরা বসবাস করি প্যারিসে। গার্দনোট এটা আমাদের একটা আড্ডা বলতে হয়, আমাদের এখানে আমরা সবাই একত্রিত হই। গার্দনোট স্টেশনের নামানুসারে আশেপাশের এলাকাটিও বাংলাদেশিদের কাছে গার্দনোট নামে পরিচিত। এখানকার সবচেয়ে পরিচিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কন্তুয়া দু বাংলা, যা শাহ আলম ভাইয়ের গ্রোসারি শপ, এবং রয়্যাল ক্যাফে বার, যা রেজা ভাইয়ের বার হিসাবে পরিচিতি পেয়েছে। আমি আজ প্রায় দীর্ঘ 20 বছর যাবৎ গার্দনোটে ব্যবসা করে আসছি। আর আমার ব্যবসার আসলে সম্পূর্ণ প্রোডাক্ট বাংলাদেশি। ব্যবসার মাধ্যমে আমাদের এখানে অনেক বাংলাদেশি ভাইদের কাজকর্মের সংস্থান হয়েছে। দীর্ঘ 15 বছর যাবৎ আমি এই এলাকায়, আমাদের এখানে কোনো রেস্টুরেন্ট, বাঙালিদের কোনো রেস্টুরেন্ট ছিল না, বসার তেমন জায়গা ছিল না। তো কাফে রয়্যাল হওয়ার পর থেকে মোটামুটি আমরা বসার একটা নিজস্ব একটা জায়গা পেয়েছি। সপ্তাহের অন্যান্য দিন বাংলাদেশিরা নিয়মিত খাবারের দোকানগুলিতে আড্ডা দিলেও রোববার ও অন্যান্য ছুটির দিনে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সভা সেমিনারে মিলন মেলায় পরিণত হয় প্যারিসের এই গার্দনোট। প্যারিসের গার্দনোটের এই এলাকাটি এখন আর শুধু স্টেশনের নাম নয়, এটি বাংলাদেশিদের কাছে মিলনস্থলের নাম। দিনে দিনে এখানে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তাদের উপার্জিত অর্থ রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই মনে করছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। প্যারিসের গার্দনোট থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 127তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সোমবার সকালে নয়াদিল্লির শান্তিবানে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নেতৃত্বে নেহরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও নেহরুর প্রতি শ্রদ্ধা জানান। পরে নেহরুর দল কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর নেতৃত্বে এনে তার প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। নেহরুর জন্মদিন ভারতের জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। 1889 সালের 14 নভেম্বর উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা জওহরলাল নেহরু। 1964 সালের 27 মে মৃত্যুবরণ করেন তিনি। Freedom will enable India to resist aggression effectively. This cabinet mission came to India and helped. সুপারমুনের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করলেন স্পেনের জনগণ। এই বিরল দৃশ্যের সাক্ষী হতে রোববার রাজধানী মাদ্রিদের কাছে গুয়াদালাজারা শহরে পাহাড় চূড়ায় ওঠেন দর্শনার্থীরা। স্পেনের আকাশে এবার চাঁদকে গত 7 দশকের মধ্যে সবচেয়ে বড় ও উজ্জ্বল দেখা যায়। মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে আরও কয়েকদিন চাঁদকে স্বাভাবিকের তুলনায় 14% বড় আর 30% উজ্জ্বল দেখা যাবে। এর আগে 1948 সালে সবশেষ চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে। এমন দৃশ্য আবার উপভোগের জন্য 2034 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হলো অ্যামাজন ইন্ডিয়া ফ্যাশন উইক। এতে দেশের নামকরা ডিজাইনাররা তাদের সেরা কালেকশন নিয়ে হাজির হয়েছিলেন। মঞ্চে মডেলরা তাদের তৈরি পোশাকগুলো উপস্থাপন করেন দারুণভাবে। সুর
সুর ও ছন্দে এভাবেই মঞ্চ মাতাতে দেখা যায় ভারতীয় সঙ্গীত শিল্পী সোনা মহাপাত্রকে। নয়াদিল্লিতে আয়োজিত আমাজন ইন্ডিয়া ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে ডিজাইনার বিক্রান্তের নকশা করা পোশাক পরে মঞ্চে হাজির হন সোনা মহাপাত্র। এরপর মঞ্চে মডেলরা হাঁটেন ডিজাইনার বিক্রান্তের নকশা করা দারুণ সব বাহারি পোশাক পরে। লম্বা কাটের গাউন ও স্কার্টগুলো তৈরি করা হয়েছে খাদি, সুতি এবং ক্রেপ কাপড় দিয়ে। পোশাকগুলোতে অফ হোয়াইট ও লাল রঙের প্রাধান্য লক্ষ্য করা যায়। আধুনিকদের কথা মাথায় রেখে এসব পোশাকের নকশা করা হয়েছে। একই সঙ্গে আমরা ঐতিহ্যকেও ধরে রাখার চেষ্টা করছি। এই পোশাকগুলো যে কোনো ধরনের অনুষ্ঠানে পরার মতো। শোতে প্রদর্শন করা হয় ডিজাইনার উর্বশী করের নকশা করা পোশাকও। নানা কাটের স্কার্ট, টপস, জ্যাকেট ও গাউনগুলোকে দর্শকের কাছে মোহনীয় করে তুলতে তাতে ফুটিয়ে তোলা হয়েছে দারুণ সব ডিজাইন। আমার এবারের নকশা করা পোশাকগুলোর থিম হলো কুল। এর অর্থ অস্তিত্ব, সম্পূর্ণতা। প্রতিটি পোশাককে আমি কয়েকটা অংশ দিয়ে তৈরি করেছি। এটা আমাদের ব্যক্তিত্বে আরো দৃঢ়তা এনে দিবে। 5 দিন ব্যাপী চলা ফ্যাশন উইকে প্রদর্শিত পোশাকগুলো মুগ্ধ করেছে ফ্যাশন সচেতনদের। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। কাশ্মীরে নতুন করে পাক ভারত গোলাগুলি। বিএসএফ এর গুলিতে 7 পাকিস্তানি সেনা নিহত, দাবি ইসলামাবাদের। মিয়ানমারের রাখাইনে অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে আরো 28 জন নিহত। সহিংসতায় দুদিনে মৃতের সংখ্যা বেড়ে 34। দায়িত্ব নেওয়ার পর 30 লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হবে, ঘোষণা ট্রাম্পের। বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারের সামনে জনতার অবস্থান। এবং নিউজিল্যান্ডের শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর আবারও 6.3 মাত্রায় কেঁপে উঠল ক্রাইস্ট চার্চ। ধ্বংস হয়ে গেছে বহু স্থাপনা। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।